হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবার সেবায়ন আশেক টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। সো দেখো, আজকে আমি ক্লাস 9 এর তোমাদের মাই চাইল্ডহুড যেটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারটা লাইন বাই লাইন ডিসকাস করব। তোমাদেরকে বলে দিই, ক্লাস 9 প্লেলিস্ট ফলো করবে তোমরা, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার কোশ্চেন আনসার এবং এক্সপ্লেনেশন আমি দিয়ে যাচ্ছি। সো দেখো, চ্যাপ্টারের নাম মাই চাইল্ডহুড, মানে আমার বাল্যকাল। সো এখন এখানে আমার বলতে আমার কথা বলছি না, এখানে ডক্টর এপিজে আব্দুল কালাম যিনি আছেন, যিনি নাকি ভারতের 12th, সরি, মানে 11th প্রেসিডেন্ট ছিলেন, মানে 11 নম্বরের রাষ্ট্রপতি ছিলেন ভারতের, 2002 সালে হয়েছিলেন। তো ওনার চাইল্ডহুডের বিষয়ে এই চ্যাপ্টারটিতে পাবো। তো ওনার একটা অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, দেখো এখানে লেখা আছে, আমরা পাঠে পড়বো। অটোবায়োগ্রাফি মানে কি? যেখানে লেখক নিজের জীবনের বিষয়ে লিখে যান, আর সেটা আমরা পড়ে পড়ি। যেরকম আব্দুল কালাম নিজের জীবনের বিষয়ে একটা বইয়ের মধ্যে লিখে গেছিলেন, আর ওই বইটার নাম অ্যাকচুয়ালি উইংস অফ ফায়ার, ঠিক আছে? তো ওই বইয়ের একটা পোর্শন তুলে ধরা হয়েছে এই মাই চাইল্ডহুড চ্যাপ্টারে। তো বেসিক্যালি মাই চাইল্ডহুড চ্যাপ্টারে ওই আব্দুল কালামের জীবনের বিষয়ে আমরা পড়বো, যিনি উনি নিজের জীবনের বিষয়ে নিজের উইংস অফ ফায়ার নামের একটা অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী যেটা নিজে লিখেছিলেন ওইটার মধ্যে লিখে গেছিলেন। তো তোমাকে জিনিসটা মোটামুটি একটা বলে দিলাম পাঠটা আরম্ভ করার আগে। চলো এখন আমরা পাঠটা আরম্ভ করো, ঠিক আছে? সো দেখো, এখান থেকে পাঠটা আরম্ভ হচ্ছে। বেসিক্যালি প্রথমটা তোমাকে বলেই দিলাম, প্রেসিডেন্ট কত সালে হয়েছিলেন, কি আছে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে বলা হচ্ছে, I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. এর মানে এই লাইনের মধ্যে আব্দুল কালাম নিজেই বলছেন যে আহ, আমার যেটা জন্ম হয়েছিল, আই ওয়াজ বর্ন, তো বলছেন যে আমি তৎকালীন সেই সময়ের যেটা একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম, তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আর সেটা ছিল মাদ্রাস শহরে। দেখো এখানে বলছে মাদ্রাস ইস্ট আর্টস্টওয়াইল। আর্টস্টওয়াইল মানে কি? দেখো আর্টস্টওয়াইল মিনিং আছে, ওয়ার্ড মিনিংগুলো ইম্পর্টেন্ট আছে। মানে ফরমার মানে পুরানা। আগের টাইমে এটাকে বলা হতো মাদ্রাস, কিন্তু এটার বর্তমানে কিন্তু মাদ্রাসের নাম কি হয়েছে? এটাকে বলে চেন্নাই, ঠিক আছে? আগে মাদ্রাস নাম ছিল, তো পুরানো নামটা। তো পুরানো সময় যেটা মাদ্রাস জানা যেত, ওইখানে একটা একটা আইল্যান্ড টাউন ছিল যার নাম ছিল রামেশ্বরম। সেখানেই একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করেছিলাম, এই কথাটা আব্দুল কালাম বলছেন, ঠিক আছে? তো একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্ম হয়েছিল, মিডল ক্লাস। এরপর দেখো মাই ফাদার জয়নুল আবদিন। তো এটা তোমরা পেয়ে গেলে যে আব্দুল কালামের পিতার নাম কি ছিল? জয়নুল আবদিন। তো মনে রাখবে এখান থেকে এমসিকিউ কোশ্চেন বনবে। নেক্সট ভিডিওতে আমরা এমসিকিউ আর লং কোশ্চেন ডিসকাস করবো, তোমরা চিন্তা করবে না। সো বলছি মাই ফাদার জয়নুল আবদিন, যে আমার বাবা যিনি জয়নুল আবদিন ছিলেন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। এর মানে তিনি বলছেন যে আমার বাবা যিনি জয়নুল আবদিন ছিলেন, তিনি কিন্তু বেশি পড়াশোনা করেননি, ঠিক আছে? আর ফর্মাল এডুকেশন মানে ওই তো পড়াশোনা আর কি, তিনি এটা এতটা বেশি করেন না। নার মাচ ওয়েলথ মানে বেশি অর্থ সম্পদ, টাকাও ছিল না, সম্পত্তি ছিল না। ডেসপাইট দেশ মানে ইহা সত্ত্বেও, মানে এগুলো না থাকা সত্ত্বেও, না পড়াশোনা না থাকা করা সত্ত্বেও, টাকা পয়সা না থাকা সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজেস মানে এইসব অসুবিধা থাকা যাবত থাকাকালীন তিনি কি করেছিলেন? হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। মানে বলছেন যে উনার বাবা জেনুল আবদিন যিনি ছিলেন, উনার মধ্যে এতটা পড়াশোনা বা এতটা টাকা পয়সা না থাকলেও কিন্তু তার মধ্যে ছিল অসাধারণ জ্ঞান বুদ্ধি, ঠিক আছে? এবং তার মনটা একটু উদার টাইপের ছিল, ওইটাই বলছেন যে জেনারসিটি অফ স্পিরিট। তো উদার মানে কি? যে অন্যকে সাহায্য করতে চায়, মন খুলে যে কোনো জিনিস কাজ করতে চায়, ওইরকম উদার মনোভাব ছিল ওনার বাবা। তারপরে বলছেন হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। এর মানে আব্দুল কালামের বাবার যিনি বউ ছিলেন, ওয়াইফ ছিলেন, বা আব্দুল কালামের মার নাম আমরা জেনে গেলাম আসিয়াম্মা। তো কি বলছেন? হেল্পমেট। হেল্পমেট মানে কি? মানে জামাইকে যে সাহায্য করে তার বউ, ঠিক আছে? ওয়াইফ সাহায্য করে, তো এটা তার হেল্পমেট, মানে জীবন সঙ্গিনী আর কি। মানে আব্দুল কালামের মার কথা বলছে আসিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফ্যাড এভরিডে। এখানে আসিয়াম্মা ওনার মার কথা বলা হচ্ছে, যে ওনার মা যে ছিলেন তিনি প্রতিদিন ঠিক কতজন মানুষকে খাবার খাওয়াতেন তা ওনার মনে নেই। মানে এটা বাল্যকালের কথা বলছেন। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এইট উইথ আস দেন অল দ্য মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স, অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। এখানে বলা হচ্ছে আব্দুল কালাম বলছেন যে আমার মা যিনি আসিয়াম্মা ছিলেন, তিনি কিন্তু অনেক মানুষকে খাওয়াতেন নিজের বাড়িতে, ঠিক আছে? বাইরের মানুষকেও খাওয়াতেন যারা আসতো তাদের বাড়িতে। তো ওইটাই বলছেন যে আমি এটা তো জানি না যে কতজনকে খাওয়াতেন তিনি, কিন্তু আমি এটা নিশ্চিত যে আমাদের পরিবারের সব সদস্যকে একসঙ্গে ধরলেও কিন্তু তার চেয়ে বেশি মানুষ, বাইরের মানুষকে তিনি খাবার দিতেন, ঠিক আছে? ওইটা বলা হচ্ছে। এরপর দেখো সেকেন্ড প্যারাগ্রাফ এখানে চলে আসলো। এখানে বলছে, আচ্ছা মিনিং গুলো দেখে নিবি, ওয়ার্ড মিনিং। ইনএইট এর অর্থ হচ্ছে ইনবর্ন, মানে জন্মগত জিনিস থাকে, এটাকে বলে ইনএইট।
যেমনি তোমার কিছু কোয়ালিটি আছে, কোনো ট্যালেন্ট আছে, তো বলবো ইনএট কোয়ালিটি, মানে ইনবর্ন, জন্মগত। এরপর দেখো নেক্সট প্যারাগ্রাফ। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। এখানে বলা হচ্ছে যে আব্দুল কালাম যখন জন্ম হয়েছিল তখন কিন্তু তিনি একটু দেখতে বেটে টাইপের ছিলেন, একটু বাট্টি ছিলেন, খাটো ধরনের, ঠিক আছে। আর তিনি মানে তার চেহারাটাও এত একটা সুন্দর ছিল না, ওইটাই বলছে যে আনডিস্টিংগুইশড লুকস, মানে তার চেহারা ছবিটাও গঠনটা এত সুন্দর আকর্ষণীয় ছিল না। বোর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, এর মানে তার মা বাবা একটু লম্বা টাইপের ছিলেন, মা বাবা লম্বা এবং ছিলেন দেখতে সুন্দর, কিন্তু তিনি কিন্তু এরকম ছিলেন না, বাট্টি ছিলেন, আর লুকসটা এমন ঠিক ছিল না। We lived in our ancestral house which was built in the middle of the 19th century. তো বলা হচ্ছে যে আব্দুল কালাম মানে বাল্যকালের কথা বলছেন, যে আমরা সেই সময় আমাদের যারা পূর্বপুরুষদের বাড়ি ছিল, মানে আব্দুল কালামের বাবার যারা বাবা মানে তার দাদুর ওই ঘরে থাকতেন, অ্যানসেস্টার হাউস হুইচ ওয়াজ বিল্ট, আর যে ঘরটা বানানো হয়েছিল মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা 19th সেঞ্চুরি 19শ শতাব্দীর মাঝে বানানো হয়েছিল, মানে বাক্কা পুরোনো টাইমের কথা, ঠিক আছে, 19 শতকের মাঝামাঝি বলতে পারো। এরপরে দেখো, সরি, ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, মানে ওই যে পুরোনো ঘরে যেটা অ্যানসেস্ট্রাল হাউস, এটা কিভাবে বানানো ছিল, তো এটা লাইমস্টোন আর ব্রিক ইট দিয়ে বানানো ছিল, ঠিক আছে। এটা একটা পাক্কা হাউস ছিল, বড় একটা ঘর ছিল। অন দ্য মস্ক স্ট্রিট, আর এটা মসজিদ যেখানে ছিল ওই রাস্তার কিনারে ছিল, ইন রামেশ্বরম, আর যেটা রামেশ্বরমে ছিল। তো রামেশ্বরমে যেটা মস্ক স্ট্রিট ছিল ওইখানে ওনার অ্যানসেস্ট্রাল হাউসটা ছিল, যেটা লাইমস্টোন আর ব্রিক দিয়ে বানানো ছিল। এবারে দেখো, মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। এখানে অস্টিয়ার ফাদার বলতে কাকে বোঝা হয়েছে, তো অস্টিয়ার বলছে সিম্পল, স্ট্রিক্ট অ্যান্ড সিভিয়ার। তো অস্টিয়ার ফাদার মানে তার মা বাবার কথা বলা হচ্ছে, যিনি খুব সিম্পল টাইপের জীবন নির্বাহ করতেন। তো বলছেন যে আমার কঠোর এবং সাদাসিধে, স্ট্রিক্টও বলছে, মানে একটু কঠোর টাইপের ছিলেন আমার বাবাটা, স্ট্রিক্ট ছিলেন। তো আমার কঠোর এবং সাদাসিধে জীবনযাপনকারী বাবা সমস্ত যেগুলো অপ্রয়োজনীয়, ওটাই বলছি ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, মানে যেটা দরকার নেই এরকম কিন্তু আরাম, এইটার থেকে দূরেই থাকতেন আমার বাবা, ঠিক আছে। তো সমস্ত অপ্রয়োজনীয় আরাম, বিলাসিতা এগুলো থেকে এড়িয়ে চলতেন। এরপর দেখো, however all necessities were provided for in terms of food, medicine or clothes. কিন্তু এমন না যে আমাদের সবকিছুই মানে ছিল না, যে আমরা গ্রহণ করতাম না, কিন্তু তিনি মানে যেটা দরকার নেই এরকম আরাম বা বিলাসিতাগুলো এড়িয়ে চলতেন। অবশ্য আমাদের ঔষধ, খাবার জন্য, পোশাকের মতো সমস্ত প্রয়োজনীয় জিনিসের কোনো অভাব ছিল না, এগুলো আমাদের রীতিমতো আমরা পেয়েছিলাম। তারপর দেখো, ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড বোথ ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। তো তিনি বলছেন যে আসলে আমি বলতে পারি যে আমার যেটা শৈশবকাল বা বাল্যকাল ছিল ওইটা বস্তুগত মানে মানসিক দিক দিয়ে ওইটাই, এটা মেন্টালি হতে হয়তো না, ইমোশনালি, হ্যাঁ ইমোশনালি, যেটা মানসিক দিক দিয়েও আর ম্যাটেরিয়ালি মানে বস্তুগত দিক দিয়ে আহ, ভালো ছিল, ঠিক আছে, মানে খুব ভালোই ছিল, ওইটাই বলছেন, সিকিউর। এরপর দেখো নেক্সট, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট ইন 1939। এই লাইনটা মনে রাখবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল, 1939, ঠিক আছে। সো তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো, তোমরা জানো নাকি প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল, এটা বলে দিচ্ছি, 1914, ঠিক আছে। 1914 থেকে 18 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল, 1914 থেকে 1918, আর এটা চলেছিল তোমার 1945 পর্যন্ত, এটাও তো মনে রাখতে পারো। ওয়েন আই ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, তো আব্দুল কালামের যখন বয়স ছিল 8 বছর, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে হয়েছিল। তো তোমরা এখান থেকে আব্দুল কালামের জন্মের সালটা অনুমান লাগাতে পারো, যে তার 8 বছর ছিল 1939 সালে, তো তার জন্ম এর 8 বছর আগে দেখবে, তো সালটা তোমরা নিচে কমেন্ট করবে কত সালে জানলে। এরপর দেখো, ফর রিজনস আই হ্যাভ নেভার বিন এবল টু আন্ডারস্ট্যান্ড এ সাডেন ডিমান্ড ফর ট্যামারিন্ড সিডস ইরাপ্টেড ইন দ্য মার্কেট। মানে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন ওনার বয়স 8 বছর ছিল, আর তিনি বুঝতে পারলেন না, ফর রিজনস আই হ্যাভ নেভার বিন এবল টু আন্ডারস্ট্যান্ড, তিনি সেই কারণটা ঠিক ঠিক বুঝতে পারলেন না, যে কিসের জন্য হঠাৎ করে সেই সময় যেটা তেঁতুল গাছের বিচির ছিল ট্যামারিন্ড সিডস, এটার দামটা হঠাৎ করে বাজারের মধ্যে তার দামটা বেড়ে গেল, এটা তিনি বুঝতে পারলেন না হঠাৎ করে সেই সময়। এরপরে বলছে, আই ইউজ টু কালেক্ট দ্য সিডস অ্যান্ড সেল দেম টু এ প্রভিশন শপ অন মস্ক স্ট্রিট। তিনি কি করতেন, যে সেই দামটা যখন বেড়েছিল, তো তিনিও এই কালেক্ট করতেন, এগুলা জমা করতেন এই সিডস গুলা তেঁতুল গাছের, আর সেল দেম টু এ প্রভিশন শপ অন মস্ক স্ট্রিট। আর মস্ক স্ট্রিট যেটা রামেশ্বরমে ছিল, তার ঘর যেখানে ছিল ওইখানেই, স্ট্রিট রাস্তার ধারে তিনি একটা প্রভিশন শপ ছিল, ওইখানেই তিনি তেঁতুল বিচি নিজেও বেচতেন, ঠিক আছে। তো মানে চাহিদা বেড়ে গেছিল, তো সবাই এখন বীজ বিক্রি করে টাকা ইনকাম করতে চায়, তো তিনিও একটা মুদিখানার দোকান ছিল প্রভিশন শপ, যেটা মানে ওই যে দোকান থাকে না ওইগুলাতে বিক্রি করেছেন। তো এখন দেখো,
এ ডেজ কালেকশন উড ফেচ মি দ্য প্রিন্সলি সাম অফ 1 আনা। মানে একদিন তেঁতুল বিচি বিক্রি করে তিনি মোটামুটি প্রিন্সলি সাম অফ 1 আনা মানে 1 আনা ইনকাম করতেন। এখন 1 আনার থেকে একটা প্রশ্ন আছে, দেখো সাইডে এখানে, যে এন ওল্ড ইন্ডিয়ান কয়েন, আনা মানে পুরানো দিনে কয়েন সিস্টেমে ব্যবহার করা হতো, এখন নেই এগুলা, ওয়ার্থ অ্যাবাউট 6 পয়সা। মনে রাখবে 1 আনাতে কত পয়সা হয়, তো তুমি মনে রাখবে যে 1 আনা মানে 6 পয়সা। এই জিনিসটা তোমরা মনে রেখে নিবে, ঠিক আছে? তো তিনি মোটামুটি 1 আনা ইনকাম করে নিতেন এইগুলো বেচে একদিনে, ঠিক আছে? এরপরে মাই ব্রাদার ইন ল জৈনুল জালালউদ্দিন would tell me stories about the war which I would later attempt to trace in the headlines in দিনামণি। তো এখানে বলা হচ্ছে আব্দুল কালাম বলছেন যে আমার যিনি ব্রাদার ইন ল ছিলেন, মানে আমার যিনি শালা ছিলেন, ঠিক আছে, ওইটাই ওনার বোনের জামাই, আমার মাই ব্রাদার ইন ল যার নাম ছিল জালালউদ্দিন উড টেল মি স্টোরিজ, তিনি আব্দুল কালামকে সেই সময় গল্প বলতেন কিসের, অ্যাবাউট দ্য ওয়ার, ওই যুদ্ধের, which I would later attempt to trace in the headlines in দিনামণি, আর যেটা আমি পরে জানতে পেয়েছিলাম দিনামণি বলে একটা নিউজ পেপার ছিল, এই নিউজ পেপারের মাধ্যমে, ঠিক আছে? তিনি সেই জিনিসটা তখন জানতেন না, তো ওনার যিনি ব্রাদার ইন ল ছিলেন তিনি সেই খবরটা ওনাকে দিতেন, যার নাম ছিল জালালউদ্দিন। মনে রাখবে ব্রাদার ইন লর নাম। এরপর দেখো, আওয়ার এরিয়া বিং আইসোলেটেড ওয়াজ কমপ্লিটলি আনএফেক্টেড বাই দ্য ওয়ার, মানে যে এরিয়ার মধ্যে রামেশ্বরমের ওই মস্ট স্ট্রিটে থাকতেন তিনি, কারণ একটা আইল্যান্ড, তো যেটা রামেশ্বরম ছিল একটা আইল্যান্ড। আইল্যান্ড মানে কি, চতুর্দিকে মাটি থাকে, মানে চতুর্দিকে জল থাকে আর মিডিলে এরিয়া মাটি থাকে যেখানে মানুষ থাকে, ঠিক আছে? তো যেহেতু আইল্যান্ড ছিল তো তিনি সেফ ছিলেন, সেখানে যুদ্ধটা এরকম পৌঁছায়নি, এরকম স্তরে যুদ্ধটা হয়নি, তো এর জন্য তারা কমপ্লিটলি সেপারেটেড ছিল, কমপ্লিটলি আনএফেক্টেড, মানে তাদের উপরে এর প্রভাবটা পড়েনি যুদ্ধের। But soon India was forced to join the Allied forces and something like a state of emergency was declared. কিন্তু শীঘ্রই ভারতবর্ষকে ফেলে দেওয়া হয়েছিল অ্যালাইড অ্যালাইড ফোর্সকে জয়েন করতে। এখন অ্যালাইড ফোর্স মানে কি, তো দেখো অ্যালাইড ফোর্স মানে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে কি করেছিল, যে আর্মি ছিল 3টা দেশের, সেই দেশগুলোকে ইউকে, ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা ইংল্যান্ড বলি, যার রাজধানী ইউকে, ঠিক আছে, ব্রিটেন যেটা, ইউএসএ, আমেরিকা এবং রাশিয়া, এই 3টা দেশ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অ্যালাইড ফোর্স মানে সব মিলে একটা সংযুক্ত ফোর্স তৈরি করেছিল, তারা মিলে ওই জার্মানির এগেনস্টে নাজি যেটা ফোর্স ছিল তার এগেনস্টে লড়ছিল। তো অ্যালাইড ফোর্স মনে রাখবে ইউকে, ইউএসএ, রাশিয়া। তো ইন্ডিয়াকে কিন্তু ফোর্স করা হয়েছিল, বাধ্য করা হয়েছিল এই ফোর্সটা এদেরকে জয়েন করতে, অ্যালাইড ফোর্সকে। তো এটাই বলছে যে ইন্ডিয়া ওয়াজ ফোর্স টু জয়েন দ্য অ্যালাইড ফোর্সেস অ্যান্ড সামথিং লাইক এ স্টেট অফ ইমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ার্ড। এইটা জয়েন করার সঙ্গে সঙ্গেই ইন্ডিয়াতেও ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল, কারণ ইন্ডিয়াও যুদ্ধের মধ্যে সম্মিলিত হয়ে গেছে। দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি কেম ইন দ্য ফর্ম অফ দ্য সাসপেনশন অফ দ্য ট্রেন হল্ট এট রামেশ্বরম স্টেশন। মানে এর আগে পর্যন্ত, যখন পর্যন্ত ইন্ডিয়ান অ্যালাইড ফোর্সে জয়েন করেনি, রামেশ্বরমে কিন্তু কোনো প্রভাব পড়েনি, এটাই বলেছিল যে আনএফেক্টেড। কিন্তু যেই জয়েন করলো তখনই প্রথম যেটা ক্যাজুয়ালিটি, মানে প্রথম যেটা ঘটনা দেখা গেল সেখানে রামেশ্বরমে, এটা ছিল সাসপেনশন অফ দ্য ট্রেন হল্ট এট রামেশ্বরম স্টেশন। রামেশ্বরম স্টেশনে ট্রেন বন্ধ হয়ে গেল, মানে ট্রেনের যোগাযোগটা তাদের আইল্যান্ড যেটা রামেশ্বরম ছিল ওটার থেকে কমপ্লিটলি রিজেক্টেড, এটা বন্ধ হয়ে গেল। তখন তাদের উপরে প্রভাব পড়বে, কারণ ট্রেন যদি আওয়া যাওয়া না করে তো জিনিসপত্র কিভাবে যাবে, তো জিনিসপত্রের দাম তো বাড়বেই। এর জন্য তো এখানে বলা হচ্ছে যে ট্যামারিন্ড সিডস এর দাম হঠাৎ করে কেন বাড়লো, অ্যাকচুয়ালি এটার কারণ এটাও হতে পারে। এরপর দেখো, দ্য নিউজ পেপার নাও had to bundled and thrown out from the moving train on the Rameswaram road between Rameswaram and Dhanushkodi। তো কি হলো, এখন যেহেতু ট্রেনটা যেটা সাসপেনশন হয়ে গেল, আসা যাওয়া বন্ধ হয়ে গেল রামেশ্বরমে, তখন কি হলো, যেগুলো নিউজ পেপার এই ট্রেনের মাধ্যমে আসতো সেগুলোকে কিন্তু বান্ডল বানিয়ে থ্রোন আউট, এগুলোকে ফালানি হতো ফ্রম দ্য মুভিং ট্রেন, মুভিং যেটা চলন্ত ট্রেন থেকে, অন দ্য রামেশ্বরম রোড, রামেশ্বরমের রোডের মাঝে। আর সেই রামেশ্বরম রোডটা কোথা থেকে কোথা পর্যন্ত ছিল, তো বলছে রামেশ্বরম এন্ড ধনুষকোডি, যেটা রামেশ্বরম আর ধনুষকোডির মধ্যে এই রোডটা ছিল, সেখানে ট্রেন এই মাত্র পথে চলাচল করতো। তো ট্রেনটা পুরোপুরি রামেশ্বরমে যেত না, তো এর জন্য মানে ফালানি হতো নিউজ পেপার গুলা ট্রেন থেকে বান্ডেল করে, ঠিক আছে, বান্ডেল করে। এরপর দেখো ওই রামেশ্বরম আর ধনুষকোডির মাঝে একটা রোড ছিল, ওই রোডের মাঝে that forced my cousin Samsuddin, who distributed newspaper in Rameswaram, to look for a helping hand to catch the bundles, and as if I naturally felt the slot. So দেখো, এখন যেহেতু নিউজ পেপার যেটা বিজনেস ছিল এটা বন্ধ হয়ে গেল, তো আব্দুল কালামের যেটা কাজিন ছিল, ঠিক আছে, তো উনিও হয়তো এই শামসুদ্দিন যার নাম, উনিও এই নিউজ পেপার সরবরাহের কাম করতেন, ঠিক আছে, তো উনারও কাজটা বন্ধ হয়ে গেল। তো তাকে এই জিনিসটা এখন ফোর্স করলো তার কাজিনকে, যে এখন তিনি সংবাদপত্র যেহেতু বিক্রি করতে পারছেন না, মানে কাজিন মানে কি চাচাতো ভাই বলতে পারো, কাকাতো ভাই, ঠিক আছে, তো তিনি কি করতেন, যে এই বান্ডাল গুলা যেহেতু করে ফালানি হতো, তো এই বান্ডাল গুলা তুলে নেওয়ার জন্য একজন সঙ্গে লাগবে, তো এর জন্য এটাই বলা হচ্ছে যে
লুক হেল্পিং হ্যান্ড, তো তার একজন লাগতো কর্মচারীর সঙ্গে যে এই বান্ডলগুলো ফেলানি হচ্ছে এগুলো উঠিয়ে রাস্তা থেকে আবার মানুষকে ঘরে ঘরে দিয়ে দিয়ে পাঠবে। তো এর জন্য ওই আব্দুল কালাম সেই জায়গাটা ফিল করলেন, যেটা একটা মানুষের এক্সট্রা প্রয়োজন ছিল। তো এটাই বলছে ন্যাচারালি ফিল দ্য স্লট, মানে আব্দুল কালাম স্বাভাবিকভাবে সেই জায়গাটি পূরণ করলেন যেখানে তাকে সাহায্যের হাত মানে দরকার ছিল সাহায্যের, তার কাজিনকে। শামসুদ্দিন হেল্প মি আর্ন মাই ফার্স্ট ওয়েজেস, তো বলা হচ্ছে যে তার যে কাকাতো ভাই শামসুদ্দিন ছিল সে তাকে জীবনের প্রথম উপার্জন করতে সাহায্য করেছিল, জীবনের প্রথম ইনকাম করতে। এখন তোমরা বলবে প্রথম ইনকাম তো ট্যামারিন্ড সেট বেচে হয়েছিল, তো এটা তো একদিনের লাগি, ঠিক আছে, মোটামুটি কয়দিনের লাগে, কিন্তু পার্মানেন্ট যেটা একটা ইনকাম এর সোর্স আসলো সেটা এখান থেকে আসলো। তো এখানে বলা হচ্ছে হাফ এ সেঞ্চুরি লেটার, বলা হচ্ছে যে হাফ এ সেঞ্চুরি লেটার মানে প্রায় 50 বছর পরে কি হচ্ছে, আই ক্যান স্টিল ফিল দ্য সার্জ অফ প্রাইড ইন আর্নিং মাই ওন মানি ফর দ্য ফার্স্ট টাইম। মানে 50 বছর পরেও প্রথমবার তিনি যখন এই কথাটা ভাবেন যে কিভাবে তিনি প্রথমবার নিজের জীবনে উপার্জন করেছিলেন, তো সেই যে টাকা পেয়েছিলেন সেটার জন্য কিন্তু গর্ব অনুভব করেন তিনি। আর তিনি সেটা অনুভব করতে পারেন, ঠিক আছে, ওইটাই বলছে। এবার দেখো, এভরি চাইল্ড ইজ বর্ন উইথ সাম ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স, তো বলা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা, যেটা শিশু যেটা জন্ম নেয়, সেটা কিন্তু কিছু না কিছু বংশগত বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়, মানে তার মা বাবার থেকে ইনহেরিটেড, মানে কি তার মা বাবার থেকে যেগুলো গুণ আমরা পাই বাচ্চা হিসাবে, ঠিক আছে, দুইটাই ইন্টু স্পেসিফিক সোশিও ইকোনমিক অ্যান্ড ইমোশনাল এনভায়রনমেন্ট। মানে আহ, মানে আমরা যখন সমাজের মধ্যে নিজেকে গড়ে তুলি বড় হয়ে আস্তে আস্তে, তো আমরা সামাজিক এবং অর্থনৈতিক এবং মানসিক পরিবেশে যখন জন্মগ্রহণ করি, তো আমরা নিজের নিজের মা বাবা থেকে প্রত্যেক ছেলেই কিছু না কিছু গুণাবলী গ্রহণ করে পায়। অ্যান্ড আই অ্যান্ড ট্রেন্ড ইন সার্টেন ওয়েজ বাই ফিগার অফ অথরিটি, এর মানে পরিবার এবং সমাজের যেটা কর্তৃত্বশীল ব্যক্তি যারা আছেন, যারা অ্যাক্টিভ থাকেন কিছু কাজ করেন, তাদের দ্বারা কিন্তু নির্দিষ্টভাবে এই জিনিসগুলো গড়ে ওঠে এবং আমরা শিক্ষাও গ্রহণ করি এটার মাধ্যমে। তো এটা খুব একটা কঠিন ডিপ কথা বলেছে এখানে। এটা মিনিং হচ্ছে আমরা মা বাবার থেকে অনেক গুণাগুণই পাই এবং সমাজের মধ্যে এই গুণগুলো নিয়ে আমরা আগে বাড়ি, ঠিক আছে, বাড়তে থাকি। আই ইনহেরিটেড অনেস্টি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন ফ্রম মাই ফাদার, তো বলা হচ্ছে আব্দুল কালাম বলছেন যে আমি আমার বাবা থেকে কিছু একটা গুণ পেয়েছি, সেই গুণগুলো হচ্ছে অনেস্টি সততা, অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন মানে কি, মানে ওই আত্মনিয়ন্ত্রণ, নিজের উপরে কন্ট্রোল রাখার শক্তিটা, সেটা আমি আমার বাবার থেকে পেয়েছি গুণটা, আব্দুল কালাম বলছেন। এরপর বলছে ফ্রম মাই মাদার, আর আমার মা থেকে কি পেয়েছি, তো বলছে আই ইনহেরিটেড ফেইথ ইন গডনেস অ্যান্ড ডিপ কাইন্ডনেস অ্যান্ড সো ডিড মাই থ্রি ব্রাদার্স অ্যান্ড সিস্টার। এর মানে বলছেন আমি আমার মা থেকে ইনহেরিট করেছি, এই গুণটা পেয়েছি কি, ফেইথ ইন গুডনেস। ফেইথ ইন গুডনেস মানে ওই ভালো জিনিসের প্রতি আর কি একটা বিশ্বাস, ঠিক আছে, ভালো জিনিসের প্রতি বিশ্বাস, এবং ডিপ কাইন্ডনেস আর একটা দয়ার গুণ পেয়েছেন তার মা থেকে। অ্যান্ড সো ডিড মাই থ্রি ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আর এই গুণগুলা আমার তিন ভাই ও বোনও আমরা আমার মতো এই গুণগুলা পেয়েছিল। তো বোঝা গেল যে আব্দুল কালাম কয় ভাই ও বোন ছিল, তো তিন ভাই ও বোন, এটা আব্দুল কালামকে নিয়ে কিন্তু তিন ভাই, ঠিক আছে, এর মানে তার আরো দুই ভাই ছিল আর এক বোন, মানে টোটাল চারজন তাদের পরিবারে, মনে রাখবে। আই হ্যাড, এরপর বলা হচ্ছে আই হ্যাড থ্রি ক্লোজ ফ্রেন্ডস ইন মাই চাইল্ডহুড, এখন ছোটকালে শৈশবে তার তিনজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাদের নাম কি, বলছে রামানাথা শাস্ত্রী, অরবিন্দন এন্ড শিবা প্রকাশন। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে তোমরা। অল দিস বয়েজ ওয়ার ফ্রম অর্থোডক্স হিন্দু ব্রাহ্মণ ফ্যামিলিজ, আর এই তিনজন যারা ছিল এরা কিন্তু আহ, হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিল। এখন অর্থোডক্স মানে কি, দেখো অর্থোডক্স মানে যারা একদম খুব মানে কড়াভাবে রুলস ফলো করে, মানে যারা ব্রাহ্মণ পরিবারের সমস্ত রুলস একদম যেগুলা এগুলা খুব কড়াভাবে ফলো করেন, ওইরকম ওনার বন্ধু ছিল তিনজন। As children, none of us ever felt any differences amongst ourselves because of our religious differences and upbringing. মানে ছোটবেলায় তাদের ধর্মীয় পার্থক্য এবং পারিবারিক শিক্ষা দীক্ষার কারণে কিন্তু তারা কেউ নিজেদের মধ্যে কোনো পার্থক্য অনুভব করতেন না, যে তিনি আব্দুল কালাম একজন মুসলিম আর তারা একজন ব্রাহ্মণ, এরকম কোনো পার্থক্য তারা ফিল করেননি, ঠিক আছে, যখন ছোটবেলা পড়াশোনা করে একসঙ্গে বড় হয়, একসঙ্গেই তারা আগে বাড়েন। In fact, Ramananda Shastri was the son of Pakshi Lakshmana Shastri, the high priest of the Rameswaram temple. আর তার যে বন্ধু ছিল একটা, তার নাম রামানন্দ শাস্ত্রী, সে কার পুত্র ছিল, বলছে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, ওনার বাবার নাম রামানন্দ শাস্ত্রী বাবার নাম। আর দ্য হাই প্রিস্ট অফ, আর উনি কে ছিলেন, তোর বাবা ছিলেন হাই প্রিস্ট অফ দ্য রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম যেটা মন্দির ছিল ওটার একদম একজন উচ্চতম পণ্ডিত ছিলেন, পুরোহিত ছিলেন, ঠিক আছে, তো এটা মনে রাখবে। এরপর দেখো, লেটার হি টুক ওভার দ্য প্রিস্টহুড অফ দ্য রামেশ্বরম টেম্পল, এর মানে তার বাবা যখন রিটায়ার্ড হয়ে গেলেন, একটা বয়স হয়ে গেল, তখন তার বাবার থেকে এই রামানন্দ শাস্ত্রী সেই কিন্তু এই রামেশ্বরম টেম্পলের পূজারীর পৃষ্ঠের দায়িত্বটা পেল, এটাই বলছে যে লেটার হি দ্য প্রিস্টহুড অফ হিজ রামেশ্বরম টেম্পল ফ্রম হিজ ফাদার। তারপরে দেখো,
এখানে একটা তোমরা পিকচার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আওয়ার ফ্যামিলি, মানে আব্দুল কালামের পুরো ফ্যামিলি আছে এখানে। অন্য তার বন্ধু বান্ধব যারা আছে রামানাথ শাস্ত্রী বা অন্য ব্রাহ্মণ পরিবারে, তাদের সঙ্গে কি করছে তারা, অ্যারেঞ্জ বোটস, তারা নৌকার ব্যবস্থা করতো ফর ক্যারিং আইডলস, মূর্তিগুলা নেওয়ার জন্য ওই নৌকার মধ্যে দিয়ে তারা নিয়ে যেত, নদীর মধ্যে দিয়ে, টু দ্য অফ দ্য লর্ড ফ্রম দ্য টেম্পল টু দ্য ম্যারেজ সাইট, মানে এই মন্দির থেকে তারা ম্যারেজ সাইট মানে যেখানে মূর্তিগুলো ভাসানি হতো, দেখো এখানে ক্যারি করে নিচ্ছেন মূর্তি ওরা, ওই নদীর মাঝে গিয়ে নৌকায় গিয়ে ভাসাতেন। তো আব্দুল কালামের পরিবার, পুরা পরিবার এটার দায়িত্ব নিত, ঠিক আছে। এটা বলা হচ্ছে আওয়ার ফ্যামিলি ইউজ টু অ্যারেঞ্জ, তারা ব্যবস্থা করে দিত কিভাবে মন্দির থেকে ম্যারেজ সাইট পর্যন্ত এটা ভাসানো যাবে মূর্তিটা। এখন দেখো, অরবিন্দন ওয়েন্ট ইনটু দ্য বিজনেস অফ অ্যারেঞ্জিং ট্রান্সপোর্ট, এর মানে ওনার যে সেকেন্ড ফ্রেন্ড, একটা তো ছিল রামানন্দ শাস্ত্রী, যিনি ওই ওনার বাবার দায়িত্ব নিয়েছিলেন, পূজারি, যেটা রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্ট। আর অরবিন্দন যে সেকেন্ড বন্ধু, তিনি কি করলেন, কি কাজ করতেন, ওয়েন্ট টু দ্য বিজনেস অফ অ্যারেঞ্জিং ট্রান্সপোর্ট ফর ভিজিটিং পিলগ্রিমস, মানে যারা তীর্থযাত্রী সেখানে আসতো তাদেরকে যেমনি উচিত ব্যবস্থা করা যায়, তাদেরকে গাড়ির মধ্যে কিভাবে নেওয়া যায়, তো তাদের ওইটাই, এইটার ব্যবস্থা করতেন তিনি, অরবিন্দন তার সেকেন্ড ফ্রেন্ডস যে, ঠিক আছে। অ্যান্ড শিবা প্রকাশন বিকেম এ ক্যাটারিং কন্ট্রাক্টর ফর দ্য সাউদার্ন রেলওয়ে। আর ওনার 3 নম্বর বন্ধু যে ছিলেন শিবা প্রকাশন, তিনি কি করতেন, দক্ষিণ রেলওয়ে যেটা ছিল সাউদার্ন রেলওয়ে, সেটার মধ্যে ওই ক্যাটারিং কন্ট্রাক্টর, ক্যাটারিং মানে কি, ওই খানি উনির দায়িত্ব যাদের থাকে, ঠিক আছে, খানি পৌঁছানি, ওইটার দায়িত্ব তারা করতেন, ঠিক আছে। তো খাদ্যের সরবরাহ আর কি, এগুলার একটা কন্ট্রাক্টর বা ঠিকাদারের কাজ করতেন। তো 3 বন্ধুর কিন্তু আলাদা আলাদা কাজটা, এটা মনে রাখবে, এক্সামে আসে। এরপর দেখো, ডিউরিং দ্য অ্যানুয়াল শ্রী সীতারামা কল্যাণম সেরিমনি, এখন প্রত্যেক বছরে, অ্যানুয়াল মানে বছরে একবার একটা সেরিমনি হতো, একটা উৎসব হতো খুব ধুমধাম করে, এটা হতো শ্রী সীতারামা কল্যাণম সেরিমনি। আওয়ার ফ্যামিলি ইউজ টু অ্যারেঞ্জ বোর্ডস, এই যেখানে ছবি যেটা বললাম একটু আগে, তাদের আব্দুল কালামের পুরো ফ্যামিলি কিন্তু এটার দায়িত্ব নিত, এই অ্যানুয়াল যেটা সীতারামা কল্যাণম সেরিমনি হতো, ফেস্টিভ্যাল হতো, এখানে তারা নৌকার ব্যবস্থা করে দিত, উইথ এ স্পেশাল প্ল্যাটফর্ম ফর ক্যারিং আইডলস অফ দ্য লর্ড ফ্রম দ্য টেম্পল টু দ্য ম্যারেজ সাইট। তো ওই মূর্তি যেখানে পূজা করা হতো, এখান থেকে যেখানে ভাসানির স্থান ছিল ম্যারেজ সাইট, ওইখান পর্যন্ত মূর্তিটা নেওয়ার পুরো ব্যবস্থা তাদের পরিবার করে দিত, ঠিক আছে। উইথ এ স্পেশাল প্ল্যাটফর্ম, স্পেশাল প্ল্যাটফর্ম মানে একটা খুব সুন্দরভাবে একটা নেওয়ার ব্যবস্থা করা হতো, ওইটা তারা ব্যবস্থা করে দিতেন, ঠিক আছে, আব্দুল কালামের পরিবার, পুরো পরিবার। আচ্ছা, ম্যারেজ সাইট বলতে এখানে বিবাহ স্থল হতে পারে, হয়তো তাদের রুলস আছে সাউথ ইন্ডিয়ায়, যে ভগবানকে এক জায়গায় গিয়ে বিবাহ করানোর পরে, ঠিক আছে। আমি তো ম্যারেজ সাইট ধরে নিলাম যে মূর্তি বিসর্জনের মতো। এরপর দেখো, সিচুয়েটেড ইন দ্য মিডল অফ দ্য পন্ড, ও এটা কোনো নদীতে হতো না, এটা একটা পুষ্করিণীতে ভাসানি হতো, যেখানে নিয়ে যেত তারা নৌকা দিয়ে। তো এটাই বলছে সিচুয়েটেড ইন দ্য মিডল অফ দ্য পন্ড, পুষ্করিণীর মিডিলে, কল্ড রামাতীর্থা। আর এই যেখানে যে ভাসানি হতো বা যেখানে ম্যারেজ সাইট, বিয়ার অনুষ্ঠানটা করা হতো হয়তো, সেটার নাম ছিল রামাতীর্থা, হুইচ ওয়াজ নিয়ার আওয়ার হাউস। আর যেটা তাদের এই পন্ড যেটা ছিল, রামাতীর্থা নাম ছিল, এটা তাদের ঘরের কিনারে কিন্তু অবস্থিত ছিল, বেশি দূরে না। Events from the Ramayana and from the life of the prophet were the bedtime stories my mother and grandmother would tell the children in our family. মানে আব্দুল কালামের ফ্যামিলিতে যার, ওনার যে মা ছিলেন, তিনি ঘুমাবার সময় তাদেরকে, আব্দুল কালাম বা তার অন্য ভাই বোনকে কি গল্প শোনাতেন, তো দেখো বলছে ইভেন্টস ফ্রম দ্য রামায়ণ, রামায়ণের ঘটনা শোনাতেন, আর সঙ্গে সঙ্গে ফ্রম দ্য লাইফ অফ প্রফেট মোহাম্মদের ঘটনাগুলো তাদের যখন শুতো তখন তারা, তো শোয়ার জন্য তাদের মা বা তাদের দাদি যিনি ছিলেন, তারা তাদেরকে শোনাতেন, ঠিক আছে। ওইটা বলছে মাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার উড টেল দ্য চিলড্রেন ইন আওয়ার ফ্যামিলি, তাদের পরিবারের প্রত্যেকটা বাচ্চাকে এই কাহিনীগুলো শোনাতেন, ঠিক আছে, মনে রাখবে, কার কার কাহিনী শোনাতেন। এরপর দেখো, মানে স্টোরিগুলো শোনাতেন, কি কি ঘটেছে এখানে। ওয়ান ডে হোয়েন আই ওয়াজ ইন দ্য 5th স্ট্যান্ডার্ড এট দ্য রামেশ্বরম এলিমেন্টারি স্কুল, তো একদিন কি হলো, আব্দুল কালাম ঘটনা বলছেন, যে যখন আমি ক্লাস 5-এ পড়তাম রামেশ্বরমের প্রাথমিক বিদ্যালয়ের, তখন কি হলো, এ নিউ টিচার কেম টু আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে একজন নতুন শিক্ষক এসেছিলেন। আই ইউজ টু ওয়ার এ ক্যাপ, আমি একটা টুপি পরতাম। সো ওইটাই বলা হচ্ছে যে আমি সেই সময় একটা টুপি পরতাম। তোমরা দেখতে পাচ্ছ এই পিকচারের মধ্যে, এখানে যেরকম মুসলমানরা টুপি পরে, ঠিক আছে। তো ছোট অবস্থায় বাল্যকালে আব্দুল কালাম এরকম একটা টুপি পরেছিলেন। তো এখানে বলছে যে আই ইউজ টু ওয়ার এ ক্যাপ হুইচ মার্কড মি এজ এ মুসলিম, আর যে টুপিটা দেখে আমাকে কেউ বলতে পারে যে আমি একজন মুসলিম হিসাবে আছি, ঠিক আছে, মানে আমার পরিচয়টা হয়। অ্যান্ড আই অলওয়েজ সেট ইন দ্য ফ্রন্ট রো নেক্সট টু রামানাথ শাস্ত্রী, আমি সবসময় একদম সামনের বেঞ্চে বসতাম রামানাথ শাস্ত্রীর সঙ্গে, একদম সামনের ফ্রন্ট বেঞ্চে বসতাম, ডেস্ক বেঞ্চে রামানাথ শাস্ত্রীর সঙ্গে। আর এখন বলা হচ্ছে হু ওর দ্য সেক্রেট থ্রেড, আর রামানাথ শাস্ত্রী যে ব্রাহ্মণ ছিল, তো তিনি একজন একটা কালাবা হাতের মধ্যে পড়ে যেটা, সেটা পড়তেন সেক্রেট থ্রেড, ঠিক আছে, হাতের মধ্যে পড়ে, তোমরা জানো
তো দ্য নিউ টিচার কুড নট স্টমাক এ হিন্দু প্রিস্ট সন সিটিং উইথ এ মুসলিম বয়। তো নতুন যিনি এসেছিলেন আমাদের স্কুলে, যখন আমি 5 ক্লাসে ছিলাম রামেশ্বরম এলিমেন্টারি স্কুলে, তিনি কিন্তু সেই জিনিসটা ডাইজেস্ট করতে পারতেন না, হজম করতে পারতেন না। তার মানে সেই জিনিসটা তাকে ভালো লাগতো না। তো কি করলেন, সে এই জিনিসটা দেখতে পারতো না এজ এ টিচার, যে একজন হিন্দু ছেলে হয়ে কিভাবে একজন মুসলমানের সঙ্গে সামনের বেঞ্চে একসঙ্গে বসছে। এরপরে দেখো, ইন অ্যাকর্ডেন্স উইথ আওয়ার সোশ্যাল র্যাঙ্কিং অ্যাজ দ্য নিউ টিচার সো ইট, আই ওয়াজ আস্কড টু গো অ্যান্ড সিট অন দ্য ব্যাক বেঞ্চ। আর তখনকার যেটা সিস্টেম বা রীতি রেওয়াজ ছিল, ওই হিসাবে যেটা সমাজের যা ব্যবস্থা ছিল, সেখানে তিনি আমাকে কিন্তু একটা হিন্দু বা একজন মুসলিম একসঙ্গে কিভাবে বসলো সেটা দেখতে পারতেন না, এর জন্য আমাকে তিনি ব্যাক বেঞ্চ, একদম পিছনের বেঞ্চে বসতে বলতেন। এরপরে বলা হচ্ছে, আই ফেল্ট ভেরি স্যাড। তো আমার খুব দুঃখ লাগলো এরকম যখন স্যার আমাকে বললেন। আর অ্যান্ড সো ডিড রামানাদা শাস্ত্রী। আর রামানাদা শাস্ত্রীও কিন্তু খুব দুঃখ পেয়েছিল। হি লুকড আটারলি ডাউনকাস্ট এজ আই শিফটেড টু মাই সিট ইন দ্য লাস্ট রো। আমি যখন একদম পিছনে বেঞ্চে বসে গেলাম, তখন কিন্তু তাকে অত্যন্ত দুঃখ লাগলো, ঠিক আছে। দ্য ইমেজ অফ হিম ওয়ারিং ওয়েন আই শিফটেড টু দ্য লাস্ট রো লেফট এ লাস্টিং ইমপ্রেশন অন মি। আর আমি যখন পিছনে বেঞ্চে চলে গেলাম, তখন তার কান্নার যেটা দৃশ্য, এটা আমার মনে কিন্তু গভীর একটা এবং স্থায়ী পার্মানেন্ট একটা ছাপ ছেড়ে গেছিল, লাস্টিং ইমপ্রেশন এটাই। তো দেখো এখানে মিনিং আছে, কুড নট স্টমাক মানে কুড নট টলারেট, মানে সহ্য করতে পারছে না, কুড নট স্টমাক। ডাউনকাস্ট মানে স্যাড অর ডিপ্রেসড, মনে রাখবে, দুঃখিত। এরপর দেখো, আফটার স্কুল উই ওয়েন্ট হোম। স্কুলের পরে আমরা দুজন নিজের নিজের ঘরে গেলাম, অ্যান্ড টোল্ড ওয়ার রেসপেক্টিভ প্যারেন্টস, আমরা নিজের নিজের মা বাবাকে বললাম এবার দ্য ইনসিডেন্ট, ঘটনাটার বিষয়ে। লক্ষ্মণা শাস্ত্রী সামন দ্য টিচার। তখন লক্ষ্মণা শাস্ত্রী, যিনি ওই রমানাথা শাস্ত্রীর বাবা ছিলেন, তিনি সেই টিচারকে তৎক্ষণাৎ ডাক দিলেন। কারণ রমানাথা শাস্ত্রী তো একটা হেড প্রিস্ট ছিলেন একটা এলাকার, তো তার একটা পাওয়ার ছিল, সবাই তার কথা শুনে। তো তিনি সঙ্গে সঙ্গে এই কথাগুলো শুনে ওই টিচারটাকে সেখানে উপস্থিত থাকার জন্য বললেন, ঠিক আছে। এরপর দেখো, অ্যান্ড ইন আওয়ার প্রেজেন্স, আর তারা দুইজনের সামনে যখন ছিল, ওই টিচারও ছিল, সবাই উপস্থিত। টোল্ড দ্য টিচার, টিচারকে তিনি বললেন যে দ্যাট হি শুড নট স্প্রেড দ্য পয়জন অফ সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড কমিউনাল ইনটলারেন্স ইন দ্য মাইন্ডস অফ ইনোসেন্ট চিলড্রেন। যে তুমি যারা নিরীহ শিশু, তাদের এত জ্ঞানবোধ নাই, তাদের মধ্যে কিন্তু এই সামাজিক বৈষম্য এবং সাম্প্রদায়িক যেটা অসহিষ্ণুতা আছে, এটা কিন্তু বিষটা তুমি ছড়িয়ে দেবে না তাদের মধ্যে, ঠিক আছে। তাদের মধ্যে ভেদাভেদটা করবে না। তারা বাচ্চা আছে, পড়তে দেয় তাদেরকে পড়ার সময়। হি ব্লান্টলি আস্কড দ্য টিচার টু আইদার অ্যাপোলোজাইজ অর কুইট দ্য স্কুল অ্যান্ড দ্য আইল্যান্ড। তো তিনি সিধাসিধি এই টিচারটাকে বললেন যে তুমি এক কাম করো, তুমি তাদের কাছ থেকে মাফি মেগে নাও, ঠিক আছে, মাফি চাও, না হলে তুমি এখান থেকে ক্ষমা চেয়ে নাও, না হলে তুমি এই স্কুল বা এই আইল্যান্ডটা, দ্বীপটা ছেড়ে তুমি চলে যেতে পারো। তিনি কঠিনভাবে এবং স্পষ্টভাবে তাকে এই জিনিসটা বলে দিলেন, ঠিক আছে, লক্ষ্মণ শাস্ত্রী। বাট দ্য স্ট্রং সেন্স অফ কনভিকশন লক্ষ্মণ শাস্ত্রী কনভেড আলটিমেটলি রিফর্ম দ্য ইয়ং টিচার। আর এই যে তার একটা কড়া রূপ দেখে, তার আচরণটা দেখে, শিক্ষক কিন্তু তার নিজের যেটা ব্যবহার ছিল বা আচরণ ছিল, এটার প্রতি কিন্তু অনুতপ্ত হলেন। মানে তার এটা তিনি বুঝে গেলেন যে আমি কি ভুল করেছিলাম, ঠিক আছে। রিফর্ম দিস ইয়ং টিচার, তার মনের ধারণাটা চেঞ্জ করে দিল। তো কনভিকশন মানে কি, এ স্ট্রং ওপিনিয়ন ও বিলিফ, একটা শক্ত একটা অপিনিয়ন, মতামত বা বিশ্বাস, তারা একসঙ্গে সব থাকবে আর কি, একজুট হয়। রামের সঙ্গে যেটা সমাজ ছিল সেখানে সেই সময়। However, my science teacher Siva Subramaniam Iyer, though an Orthodox Brahmin with a very conservative wife, was something of a rebel. তো বলছেন, যদিও তাদের যেটা সায়েন্স টিচার ছিলেন, যার নাম ছিল, মনে রাখবে, শিবা সুব্রমণ্যম আয়ার, থ্রো এন অর্থোডক্স ব্রাহ্মণ। তো তিনি একজন একদম অর্থোডক্স, মানে কি, অর্থোডক্স যে পুরানো রুল রেগুলেশন সবকিছু মেনে চলে, এরকম পরিবার থেকে তিনি বিলং করতেন। তো সেরকম ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও উইথ এ ভেরি কনজারভেটিভ ওয়াইফ। আর তার ওয়াইফ যিনি ছিল, তিনি একটু কনজারভেটিভ ছিল। কনজারভেটিভ মানে কি, যে মানে একটু গুড়াপত্তন, মানে একটু পুরানা রুলস রেগুলেশন যারা ফলো করে, আর একটু বিদ্রোহী মনোভাবের, ঠিক আছে। ওইটাই বলছে উইথ এ রিবেল ও সামথিং অফ এ রিবেল, মানে একটু বিদ্রোহী টাইপ, মানে কিছু যদি উল্টাপুল্টা দেখে, যে তো এটার বিরুদ্ধে চলে যাবে, ঠিক আছে, এটার এগেনস্টে কিছু না কিছু বলবে বা কিছু কিছু অ্যাকশন করবে, ওইটাই। তো ওই টাইপের তাদের ওয়াইফ ছিল। তো মানে ঠিক তার ওয়াইফটা ওই টিচারের যেরকম স্বভাব ছিল প্রথম, ওই রকম, যে কিভাবে অন্য মানুষ একসঙ্গে থাকতে পারে, ওইটাই। তারপরে দেখো, হি ইউজ টু স্পেন্ড, আচ্ছা, হি ডিড ইজ বেস্ট টু ব্রেক সোশ্যাল ব্যারিয়ার্স টু দ্যাট পিপল ফ্রম ভ্যারিং ব্যাকগ্রাউন্ডস কুড মিঙ্গল ইজিলি। এর মানে ওনার যে সায়েন্স টিচার ছিলেন, তিনি কিন্তু খুব চেষ্টা নিলেন যে কিভাবে সমাজের, ওই রামেশ্বরমের যেটা ছোট সমাজ ছিল, সেখানে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে বিভাজনটা না হয়, আর সব মানে একসঙ্গে থাকতে পারে, ঠিক আছে। ওইটার কিন্তু চেষ্টা তিনি নিয়েছিলেন, যে একে অপরের সঙ্গে কিভাবে সমাজে মিশে থাকতে পারে, ওইটা তিনি সব চেষ্টা করেছিলেন, সেই ব্যারিয়ার গুলো ভেঙে দেওয়ার, যে কিভাবে একজন আরেকজনের সামাজিক ভাবে আলাদা থাকবে, ঠিক আছে।
মিশতে পারবে না একজন অপরের সঙ্গে। এরপর দেখো, he used to spend hours with me and would say, Kalam, I want you to develop so that you are on the par with the highly educated people of the big cities. তো তিনি সবসময় কালামকে বলতেন, যে তার সায়েন্স টিচার ছিলেন সুভাষ সুব্রমণ্যম আইয়ার, যে আই ওয়ান্ট ইউ টু ডেভেলপ, যে আমি চাই যে তুমি বড় মানুষ হও, ঠিক আছে, সো দ্যাট ইউ আর অন পার উইথ দ্য হাইলি এডুকেটেড পিপল অফ দ্য বিগ সিটিজ, যে বড় বড় শহরের মানুষরা যেরকম আছে ওইরকম তুমি উচ্চশিক্ষিত মানুষদের সমান হতে পারো, তিনি এই কথাটা বলতেন। ওয়ান ডে হি ইনভাইটেড মি টু হিজ হোম ফর এ মিল, একদিন তিনি আমাকে তার ঘরে খাবার জন্য নিমন্ত্রণ জানালেন। হিজ ওয়াইফ ওয়াজ হরিফাইড অ্যাট দ্য আইডিয়া অফ এ মুসলিম বয় বিং ইনভাইটেড টু ডাইন ইন হার রিচুয়ালি পিওর কিচেন। এখন তার বউ, যেটা কনজারভেটিভ ছিল, আগে পড়লাম কনজারভেটিভ স্বভাবের, তো সে কিন্তু একজন মুসলিম ছেলেকে কিভাবে তার ঘরে আমন্ত্রণ করা হবে, আর তার পবিত্র যেটা রান্নাঘর আছে কিচেনে কিভাবে খেতে আমন্ত্রণ জানানো হবে, সেটা শুনে কিন্তু সে ভীষণ আতঙ্কিত এবং বিচলিত হয়ে গেছিল। ওইটাই রিচুয়ালি পিওর। শি রিফিউজ টু সার্ভ মি ইন হার কিচেন, তো সে মানা করলো কিন্তু, যে না না, আমি তো তাকে রান্নাঘরে ঢুকতে দেবো না, খানি পরিবেশন করবো না, ঠিক আছে, সার্ভ করবো না। শিবা সুব্রমণ্যম আই ওয়াজ নট পার্টার্ব নট ডিড হি গেট অ্যাংরি উইথ হিজ ওয়াইফ। শিবা সুব্রমণ্যম উইয়ার কিন্তু এই কথাটা শুনে মোটেও কিন্তু বিচলিত হননি, তার ওয়াইফের উপরে অ্যাংরিও করেননি, রাগও দেখাননি। বাট ইনস্টেড সার্ভড মি উইথ, কিন্তু তিনি কি করেন, বরংশ তিনি তার নিজের হাত দিয়ে অ্যাকচুয়ালি খানি পরিবেশন করলেন আব্দুল কালামকে। সার্ভড মি উইথ হিজ ওন হ্যান্ডস, ওইটাই, হিজ ওন হ্যান্ডস, অ্যান্ড স্যাট ডাউন বিসাইড মি টু ইট হিজ মিল, আর আমার সঙ্গেই বসলেন, নিজেও খানিক মানে খাবারটা খেলেন, আমাকেও দিলেন, নিজেও খেলেন একসঙ্গেই, ঠিক আছে, আমার পাশে পাশে। এরপর দেখো, হিজ ওয়াইফ ওয়াচড আজ ফ্রম বিহাইন্ড দ্য কিচেন ডোর, আর তার ওয়াইফ এইগুলা দৃশ্যটা অনুভব মানে তাকাচ্ছিল দরজার আড়াল থেকে, এগুলো দেখছিল তার স্ত্রী। I wondered whether she had observed any differences in the way I ate rice, drank water or cleaned the floor after the meal. এখন আব্দুল কালাম কিন্তু এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, যে তার ওয়াইফ লুকে লুকে ওই জানলার কাছ থেকে, দরজার কাছ থেকে দেখছেন। তো তিনি মনে মনে ভাবছেন যে আমার মধ্যে কি কিছু আলাদা কিছু তিনি দেখতে পেলেন নাকি, আমি কি ও স্যারের মতো, মানে তার স্যার ছিল তো তিনি খাচ্ছেন, আমি কি কি অন্যভাবে অন্য মানুষের মতো কিছু ভাত খাওয়াচ্ছি নাকি, না জল পান করছি অন্যরকম, না আমি যেটা পরিষ্কার খাওয়ার পরে যেটা পাক্কা যেটা মুছে নিলাম, এটা কি আমি কোনো অন্য প্রকার করছি নাকি, যে তিনি আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখছেন। তো আব্দুল কালাম তো ছোট বাচ্চা, তিনি বুঝতে পারছেন না যে জিনিসটা কি সোশ্যাল ব্যারিয়ারটা। তো তিনি ওইটাই বলছেন তখন এই অবস্থায়, যে আমি তো বুঝতে পারলাম যে আমার মধ্যে তিনি কিছু আলাদা দেখতে পারলেন নাকি, আমাকে এরকম তিনি ট্রিটমেন্ট করছেন, আমার সঙ্গে বিহেভ করছেন। when i was living in his house when I was leaving his house, Siva Subramaniam Iyer invited me to join him for dinner again the next weekend. এখন যখন আব্দুল কালাম খানি খেয়ে এখান থেকে যাওয়ার পথে, তখন তাকে আবার ইনভাইট করলেন তার স্যার, যে তুমি নেক্সট উইকেন্ড, আগামী সপ্তাহে যখনই ছুটি হবে তখন তুমি আমার ঘরে আবার আসবে ডিনারের জন্য, রাত্রে ভোজনের জন্য। Observing my hesitation, he told me not to get upset, saying once you decide to change the system, such problems have to be confronted. এখন এই নিমন্ত্রণটা পেয়ে কিন্তু আব্দুল কালাম একটু হেজিটেট করলেন, মানে তার মনে এইটা হলো যে আমি কিভাবে আরেকবার আসবো, কারণ ওনার ওয়াইফ তো আমাকে আর আসতে দিবেন না, তো কিভাবে ওনার ওয়াইফ বিনা পারমিশন আমি বারবার এখানে আসবো। কিন্তু এই জিনিসটা দেখে তার স্যারও বুঝতে পারলেন যে সে হেজিটেট করছে, তো তিনি বললেন যে তুমি দ্বিধাবোধ করবে না, মন খারাপ করবেন না। আর তিনি একটা বলে দিলেন যে তুমি যদি ওয়ান্স ইউ ডিসাইড টু চেঞ্জ দ্য সিস্টেম, তুমি যদি একবার এই ব্যবস্থাটা পরিবর্তন করার সিদ্ধান্ত নাও, সাচ প্রবলেমস হ্যাভ টু বি কনফ্রন্টেড, তো তোমার পথে এরকম নানা ধরনের সমস্যার সম্মুখীন তোমাকে হতেই হবে। ওয়েন আই ভিজিটেড হিজ হাউস নেক্সট উইক, আমি যখন আগামী সপ্তাহে তার ঘরে গেলাম, আব্দুল কালামের কথাটা বলছেন, শিবা সুব্রমণ্যম আইয়ার্স ওয়াইফ টুক মি ইনসাইড হার কিচেন। এবারে কিন্তু শিবা সুব্রমণ্যমের ওয়াইফ, যে গতবার দিতে যাচ্ছিল না, খাদ্য পরিবেশন করতে যাচ্ছিল, লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিল, সে কিন্তু এবার নিজে আব্দুল কালামকে নিয়ে টুক মি ইনসাইড কিচেন, তার কিচেনে রান্নাঘরে পাকঘরে নিয়ে গেল এবং সার্ভ মি ফুড উইথ হার ওন হ্যান্ডস, আর নিজের হাত দিয়েই তাকে কিন্তু খাবার পরিবেশন করলো। দেখো এখন পুরো মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। দেন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ ওভার অ্যান্ড ইন্ডিয়াস ফ্রিডম ওয়াজ এমিনিয়েন্ট। আর এই সময়ে কি হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শেষ হয়ে উঠে গেছিল এতটা সময়, এবং ভারতের স্বাধীনতা প্রায় নিকটে আসন্ন, ঠিক আছে, মানে প্রায় হওয়ার পথেই। ইন্ডিয়ানস উইল বিল্ড দেয়ার ওন ইন্ডিয়া ডিক্লেয়ার্ড গান্ধীজি। এই লাইনটা দেখাও, কে বলেছে লাইনটা? তখন গান্ধীজি ডিক্লেয়ার করে দিলেন, যে গান্ধীজি ঘোষণা করেছিলেন যে ভারতীয়রাই নিজেদের ভারত গড়ে তুলবে। দ্য হোল কান্ট্রি ওয়াজ ফিল্ড উইথ অ্যান আনপ্রেসিডেন্টেড অপটিমিজম, এবং সমগ্র দেশ এক অভূতপূর্ব আশাবাদে ভরে গেছিল, ঠিক আছে। আনপ্রেসিডেন্টেড মানে আগে কখনো যেটা দেখা যায়নি এরকম ঘটনা, অভূতপূর্ব, ঠিক আছে বলতে পারো। তো আই আস্কড মাই ফাদার ফর পারমিশন টু লিভ রামেশ্বরম। তখন আমি আমার বাবার কাছ থেকে অনুমতি চাইলাম যে আমি রামেশ্বরম ছেড়ে একটু বাইরে যেতে চাই পড়াশোনার জন্য। অ্যান্ড স্টাডি এট দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ইন রামনাথপুরম। আর রামনাথপুরে যেটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে সেখানে আমি পড়াশোনা করার জন্য, যেটা জেলা দফতর আছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সেখানে
রামনাথপুরমে যেতে চাই, অনুমতি চাইলাম বাবার কাছ থেকে। এরপর দেখো কি হলো, হি টোল্ড মি অ্যাজ ইফ আই থিঙ্কিং অ্যালাউড, আবুল আই নো ইউ হ্যাভ টু গো অ্যাওয়ে টু গ্রো। তো তার বাবা তাকে কি বললেন, আব্দুল কালামকে আর কি তার বাবা শর্টকাটে আবুল বলে বলতেন, যে ঠিক আছে আবুল, তুমি বাইরে যাবে পড়তে, আমি জানি তোমার ডেভেলপের জন্য, উন্নতি বিকাশের জন্য তোমাকে বাড়ি থেকে দূরে যেতে হবে, ওইটাই বলছেন, আই নো ইউ হ্যাভ টু গো অ্যাওয়ে ফ্রম টু গ্রো। ডাজ দ্য সিগাল নট ফ্লাই অ্যাক্রস দ্য গান অ্যাক্রস দ্য সান অ্যালোন এন্ড উইদাউট নেস্ট। এবং তিনি একটা এক্সাম্পল দেন তার বাবা তাকে এই কথাটা বোঝাবার জন্য, যে সমুদ্রে যেটা পাখি থাকে, সিগাল মানে সমুদ্রে যেগুলো পাখি থাকে বড় বড়, তারা কি একা এবং বাসা ছাড়াই সূর্যের দিকে উড়ে যায় না? তারাও তো একা, কিন্তু আহ, তারা কি একাই তাদের বাসা ছাড়া সূর্যের দিকে উড়ে যায় না? তারাও তো উড়ে না সূর্যের দিকে, মানে খুব বিশাল দূরত্বে যায় ঘর ছেড়ে। হি কোটেড খালিল গিবরন, তো তিনি একটা কোট করলেন। কোট মানে কি, মানে এমন কোন বিখ্যাত ব্যক্তি যে জিনিসটা বলে গেছেন, সেই জিনিসটা আমরা যখন বলি তখন কোট বলে, ঠিক আছে? তো তিনি একটা কোটেশন নিলেন, এই কোটটা কার ছিল, এই কথাটা খালিল গিবরান। তো বলছেন হি কোটেড খালিল গিবরান টু মাই হেজিটেন্ট মাদার, ওনার মাকে আর কি খালিল গিবরানের একটা কথা বুঝাতে চাইলেন ওনার বাবা। ইয়োর চিলড্রেন আর নট ইয়োর চিলড্রেন, যে তোমার সন্তান যেটা তোমার কিন্তু নিজের সন্তান নয়। তো তুমি বলছি এটা আবার কি বলছেন, দেখো পুরোটা পড়ো। দে আর দ্য সন্স অ্যান্ড ডটার্স অফ লাইফ লঙ্গিং ফর ইটসেলফ। ওনার বাবা বলতে চাইছেন যে সন্তানদের কিন্তু নিজের ভবিষ্যৎ গড়ার জন্য একসময় কিন্তু নিজের পরিবেশ থেকে দূরে যেতে হবে, মানে নিজের ঘরবার ছাড়তে হয়, ঠিক আছে? দে কাম থ্রু ইউ বাট নট ফ্রম ইউ, যে আহ, তোমার সন্তানরা আসলে তোমার সম্পত্তি নয়, ঠিক আছে? তারা জীবনের অস্তিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষার সন্তান, ঠিক আছে? তারা যদিও আমাদের মাধ্যমে, মানে মা বাবার মাধ্যমে পৃথিবীতে আসে, কিন্তু তারা তোমার কাছ থেকে, ওই তার মাকে বোঝাতে চাইছেন তিনি, বা তোমার সম্পত্তি হিসাবে আসে না, ঠিক আছে? ওইটাই বলছে, এটা খালিল গিবরান এই কথাটা বলেছেন। ইউ মে গিভ দেম ইউর লাভ বাট নট ইউর থটস, তুমি তাদেরকে নিজের ভালোবাসা দিতে পারো, কিন্তু তোমার নিজের চিন্তা ভাবনাটা তাদের উপরে রাখতে পারো না, তাদের উপর চাপিয়ে দিতে পারো না। ফর দে হ্যাভ দেয়ার ওন থটস, তাদের কিন্তু নিজেদের নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে, তারা নিজের চিন্তা ধারণা হিসাবে ভবিষ্যতে আগে বাড়বে। তো এই কোটেশনটা দিলেন খালিল গিবরান, মনে রাখবে। তো এটা বলা হচ্ছে, এটা একটা এক্সট্রাক্ট, মানে একটা জাস্ট ছোট মোটো পার্ট আছে ওনার উইংস অফ ফায়ার, একটা অটোবায়োগ্রাফি ছিল, ওটার মধ্যে থেকে একটা স্টোরি দিয়েছেন তিনি। আরো অনেক কিছু স্টোরিতে আছে, আমরা জাস্ট একটা পার্ট এখানে তুলে দিচ্ছি পাঠে। তো আশা করি তোমরা পার্টটা বুঝতে পারছো। আমরা নেক্সট ভিডিওতে কোশ্চেন আনসার এমসিকিউ ডিসকাস করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।